দেখো তোমাদেরকে দুটো পিডিএফ দিচ্ছি, এই পিডিএফটা আগেও আমি দিয়েছিলাম। এই পিডিএফটাও 2025 সালে তৈরি করা, এই এর বইগুলো থেকে করা, নিট জয়েন্ট এন্ট্রান্সের বইগুলো থেকে করা। কেন প্রথমবার যখন করেছিলাম তখন এই পিডিএফটাতে অতটা করিনি, কেন এতটা কোশ্চেন দেখার সময় হয়নি বা এগুলো এত গুরুত্ব আমি তখন বুঝতে পারিনি। কিন্তু রিসেন্ট যেহেতু বারবার কেন্দ্রীয় মানে সিস্টেমে পরীক্ষা বা এই সমস্ত কথাগুলো যখন আসছে, তখন তাদের যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড সেখান থেকে দেখে বারবার দেখতে পেয়েছি এরকম ধরনের জায়গাগুলো কোশ্চেনগুলো কিন্তু বেশি দিচ্ছে, গতানুগতিক জায়গা থেকে সরে গিয়ে বেশি দিচ্ছে। আগের দিনও আমি যদিও বলেছি যে এই টপিক্সটা বেশিরভাগ ক্ষেত্রে পিজিটিদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা 11-12 দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টপিক্সটা। পিজিটির বেশিরভাগ কোশ্চেন এই জায়গা থেকে আসছে। সব আমি ডিটেলস একে একে বলছি, কোন জায়গা কি না সবগুলো বলছি। পিজিটিদের জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তার সঙ্গে আমি এটাও বলেছি যে যেগুলো কমন পার্ট সেগুলোকে আমি আর টিজিটি বা পিজিটি এরকম করে দুটো আলাদা কোনো ব্যাপার না, যেহেতু কমন পার্ট, সুতরাং টিজিটিদেরও যেন সেই এবিলিটি থাকে বা ক্ষমতা থাকে যারা পিজিটির কোশ্চেন সলভ করা, যেগুলো কমন পার্ট। কেন কোশ্চেনের স্ট্যান্ডার্ড সোজা কঠিন, আমরা কঠিন ধরেই আমাদেরকে আগাতে হবে। তাহলে এখানে কি কি আগের দিন বলেছিলাম যে দুটো টপিক্সের ওপরে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হচ্ছে বা ইএমআরএস বা কেভিএস বা অন্যান্য রাজ্যে সেখানে জোর দিচ্ছে। একটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম সংক্রান্ত কোশ্চেন, এটা একটা, আর একটা হচ্ছে স্প্রিং সংক্রান্ত, স্প্রিং এর যে প্রবলেমগুলো আছে সেইটা। এই নিয়ে দুটো পিডিএফ দিয়েছি আমি, ঠিক আছে, দুটো পিডিএফ আমি দিয়েছি। এখন আপাত দৃষ্টিতে এই সিম্পল পেন্ডুলাম দেখলেই T=√L/G, এটা দেখলেই কিন্তু মনে হচ্ছে সোজা কোশ্চেন, বা আমরা যখন পরীক্ষা দিয়ে এসেছি আজ থেকে 10 বছর আগে তখন কিন্তু এখান থেকে সামান্য সামান্য কোশ্চেন আসতো। কিন্তু এখন এই দুটো জায়গায় ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব এসএসসি মানে স্কুল সার্ভিস সংক্রান্ত যে পরীক্ষাগুলো সেগুলোর উপরে কিন্তু এই জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে। এবার আমি জায়গাগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমি সিম্পল পেন্ডুলামটা যাই, তারপরে ওইটা যাব, ওই আমাদের স্প্রিং এ যাব। যদিও স্প্রিংটা ইলাস্টিসিটিতে আছে, ডিটেলস ওখানে পড়বো, এখানে যেটুকু আমাদের ওয়েবে সিম্পল হারমোনিক মোশনের জন্য লাগে সেটুকুই পড়বো। এখন দেখো আমরা জানি যে কোনো একটা সরল দোলগতির দোলনকাল T=2π√L/G। এখন এই টি টাইম পিরিয়ড কটা জিনিসের উপর নির্ভরশীল? একটা হচ্ছে এল এর উপরে, ইজ প্রপোর্শনাল টু, আর একটা হচ্ছে জিরো। দুটো জিনিসের উপর নির্ভরশীল, এল এর উপরে, জি এর উপরে। এই দুটোই কিন্তু ভেরিয়েবল, দুটোই কিন্তু পরিবর্তনশীল। একটা সিম্পল পেন্ডুলামে তুমি দৈর্ঘ্য পরিবর্তন করতে পারো, আর তুমি অভিকর্ষ ত্বরণও পরিবর্তন করতে পারো। কিন্তু কার উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে যে সিম্পল পেন্ডুলামের যে বব, যে ভরটা ঝুলানো আছে তার উপর নির্ভরশীল কিন্তু নয়। সেই ভর তার বাড়লো কমলো যদি কোশ্চেনের মধ্যে থাকেও তোমাকে পাজেল করার জন্য, তাহলে কোনো ব্যাপার নয়, কারণ ভরের উপরে কিন্তু এই ফর্মুলা নির্ভরশীল নয়, দুটো জিনিসের উপর নির্ভরশীল। তাহলে ভর নিয়ে কোনো কথা কোশ্চেনের মধ্যে বলা থাকলে সেটাকে আমাকে একদম এড়িয়ে যাওয়াই ভালো, সেটাকে নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই। এখন দৈর্ঘ্য পরিবর্তন যদি হয়, দ্বিগুণ হয়ে যায় বা 2% বাড়ে 10% কমে, এগুলো সোজা, একটা দুগুণ হতে পারে, তিনগুণ হতে পারে, এটা হতে পারে। আর একটা হতে পারে যদি টেম্পারেচার গরম, একে যদি গরম করো তাহলে কিন্তু এই দৈর্ঘ্যটার পরিবর্তন হবে, তাহলে তার ফর্মুলা সমান L01 প্লাস আলফা টি, সেরকম করে একটা হতে পারে, এটা একটা হতে পারে, এটা একটা কন্ডিশন হতে পারে দৈর্ঘ্য চেঞ্জ করে। দৈর্ঘ্য দিয়ে দু রকম প্রবলেম আসতে পারে, একটা হচ্ছে দৈর্ঘ্যকে দুগুণ করো, দৈর্ঘ্য 10% বেড়ে গেল কত হবে, এই সমস্ত সংক্রান্ত। আর একটা হচ্ছে টেম্পারেচার বাড়ালেই কিন্তু কি হবে, দৈর্ঘ্যের পরিবর্তন হবে, হ্যাঁ, সেটা একটা হতে পারে। এবার এইটা গেল সোজা জিনিস। এবার আসছে এই জি এর ব্যাপারটা। অভিকর্ষ ত্বরণ কিন্তু আমরা জানি বিভিন্ন কারণে পরিবর্তন হয়, উচ্চতার জন্য পরিবর্তন হতে পারে, গভীরতার জন্য পরিবর্তন হতে পারে, ঠিক আছে। লিফটের প্রবলেমগুলো আছে যেগুলো আমরা উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছি, একটা লিফটের মধ্যে একটা সিম্পল পেন্ডুলামকে চাপিয়ে দিলাম তখন কি হবে। এছাড়াও আর একটা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে হতে পারে এই যে বলটা সিম্পল পেন্ডুলামে, এটাকে একটা আর একটার ঘনত্বের কোনো একটা তরলের মধ্যে ডুবালাম, সেই তরলের ভেতরে সেটা সিম্পল পেন্ডুলাম করছে। এই সমস্ত জটিল কেসগুলো যেগুলো জয়েন্ট এন্ট্রান্স বা নিটে পড়ে, কিন্তু ছোট ছোট সাইজের, যেগুলো খুব বড় না, সেগুলো কিন্তু এখন স্কুল সার্ভিস বিশেষ করে পিজিটিতে দিচ্ছে। আমরা টিজিটিকেও ধরেও পড়বো, আমরা পিজিটি টিজিটি এই জায়গায় কমনলি পড়বো।
ডিজিটে দেবে না এমন কিছু নাই, কিন্তু এই নিয়ে কিছু জিনিস আমাদেরকে কিন্তু জানতে হবে, এইগুলো কিন্তু জানতে হবে। যদিও এখানে দেখো আমি একটা ছক করে দেয়া আছে, এগুলো তোমাদের একদম সিম্পল পেন্ডুলাম, যে কাইনেটিক এনার্জি কখন বেশি হয় না হয়, এগুলো যেগুলো আগে পড়েছি সেইটাকে একটা জিস্ট আকারে করা আছে, ওই বইয়ে ছিল, দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এইগুলো আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস জানতে হবে, এই জায়গাগুলোকে একটু হাইলাইট দিয়ে দিয়ে কিন্তু পড়তে হবে তোমাদেরকে, হ্যাঁ, কারণ এই জায়গাগুলো থেকে এখন কিন্তু কোশ্চেন এসএসসি দিচ্ছে, সোজা কোশ্চেন তখন কিন্তু তুমি পারবে না, ছেড়ে চলে আসবে এই জায়গাগুলোকে। এই জায়গাগুলোকে কি রকম, এই টি সমান 2π√L/g, এটা আমরা জানি, এটা সরল দোলগতির দোলনকাল। এইটা যখন আমরা প্রমাণ করি, যখন করি তখন এই যে আমাদের যে বিস্তার একটা পেন্ডুলাম যে যাচ্ছে, এই যে যাচ্ছে দোলনকাল হচ্ছে, এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা খুব ছোট ধরি, কত না 4 ডিগ্রির মধ্যে ধরি। 4 ডিগ্রির মধ্যে ধরার কারণ কি, কারণ এই ফর্মুলাটা বসাতে গেলে যে সাইন থিটার টার্ম থাকে, সেই সাইন থিটা সমান থিটা, এইটা ত্রিকোণমিতি থেকে আমরা তখনই পাই যখন আমরা কি হয়, থিটার মানটা খুব ছোট হয়। এই কন্ডিশনটা তখনই হোল্ড করে যখন থিটার মান খুব ছোট হয়, মানে থিটা 4 ডিগ্রির মধ্যে হলে সাইন থিটাকে থিটা আমরা লিখতে পারি, বেশি হলে লার্জ অ্যাম্পলিটিউডের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, ঠিক আছে। এই তখন তাহলে এই সূত্রটাও হবে না, সাইন থিটাকে থিটা লিখতে পারবো না, তাহলে সূত্রটাও আসতে হবে না। তাহলে এই ব্যাপারটা আমাকে একটু মনে রাখতে হবে যে 4 ডিগ্রি, যদিও যারা মাস্টার ডিগ্রি করেছে বা অনার্সেও বা গ্র্যাজুয়েশনেও ছিল, এই প্রবলেমগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি করতাম তখন কিন্তু এই কথাগুলো বলা হতো যে 4 ডিগ্রির মধ্যে, কারণ এই দোলনকালটা খুব ছোট করতে হয়, এই বড় দোলনকাল করলে হবে না, এটা একটা ব্যাপার। সিম্পল পেন্ডুলার টাইম যেগুলো আছে 2 সেকেন্ড, এটা তো সোজা জিনিস বলা দরকার নাই, এইটা একটা কিন্তু বড় জায়গা, এইটা থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম কোশ্চেন দিচ্ছে। এই জিনিসটা কি, আমরা এই সিম্পল পেন্ডুলামের লেন্থটাকে ছোট ধরি, ছোট কম্পেয়ার টু কার সাপেক্ষে, পৃথিবীর রেডিয়াসের সাপেক্ষে। পৃথিবীর রেডিয়াস অনেক বড়, 64,000 কিলোমিটার, সেটা অনেক বড়। তার তুলনায় আমরা যে সিম্পল পেন্ডুলামকে ধরি সেগুলো কয়েক সেন্টিমিটার বা মিটারের মধ্যে, সেগুলো কম্পেয়ার করলে অনেক ছোট হয়। কিন্তু যদি আমি একটা এমন সিম্পল পেন্ডুলাম কল্পনা করি যার কিন্তু এই লেন্থটা, এই যে লেন্থটা এল যেটা, এই লেন্থটা এই কম্পেয়ার টু পৃথিবীর যে রেডিয়াস বা ব্যাসার্ধ, তার সঙ্গে একবারে নেগলেক্ট করা যাবে না আর কি, যেটা আমরা এখন করতে পারছি যে রেডিয়াস অনেক বড় ছোট্ট, কিন্তু এমন আমি একটা পেন্ডুলাম আনলাম যার লেন্থটা কিন্তু ছোট নয় অতটা, কম্পেয়ার টু আর্থ রেডিয়াস ছোট নয়, তখন কিন্তু এই ফর্মুলাটা আর কাজ করবে না, তখন এর একটা রিডিউস ফর্মুলা তৈরি করতে, এটা কি করে এলো, কেন করে এলো, ডিডাকশন, ওগুলো এখন কোনো জানা দরকার নাই, ওগুলা কিচ্ছু না, কোনো বই যদি পাও তাও তোমার দেখা দরকার নাই, এসএসসির জন্য পরবর্তীকালে তোমাদের নিজের প্রয়োজনে পড়তে পারো, কিন্তু এখন এই মুহূর্তে দরকার নেই। এখন শুধু মনে করে রাখবা এই ফর্মুলাটা তখন হবে কখন, ভালো করে বোঝো, যেগুলো ইংরাজিতে লেখা আছে সবাই পড়তে পারবে, অসুবিধা কিছু নাই, তাও জিনিসটা ভালো করে বোঝো। এই ফর্মুলাটা তখনই হোল্ড করবে যখন এই যে লেন্থটা, সিম্পল পেন্ডুলামের লেন্থটা কম্পেয়ার টু পৃথিবীর যে রেডিয়াস অনেক ছোট, স্বাভাবিক সব ক্ষেত্রেই ছোট হয়, কিন্তু আমি এমন একটা পেন্ডুলাম কল্পনা করলাম যার ক্ষেত্রে এই লেন্থটা কিন্তু পৃথিবীর রেডিয়াসের ক্ষেত্রে কম্পারেবলি একদম নেগলেক্ট করা যাবে না, তখন কিন্তু ফর্মুলাটা কি হয়ে গেল এইটা। তাহলে এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে, টি থাকলো, 2π থাকলো, উপরে কি থাকলো 1 থাকলো, নিচে থাকলো জি 1/L প্লাস 1/r। এই এলটা কি, সেই পেন্ডুলামের লেন্থ, আর আরটা কি, পৃথিবীর রেডিয়াস, আর জিটা তো যেমন ছিল সেরকম ছিল। তার মানে এই এলটা রিপ্লেস হয়ে গেল এই গোটা জিনিসটাই, 1/L প্লাস 1/, এলটা কিন্তু রিপ্লেস হয়ে গেল 1/L প্লাস 1/r হিসাবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে। এবার এর কন্ডিশন বসিয়ে, যে রেডিয়াস যদি পৃথিবীর তুলনায় নেগলেক্ট হয় তাহলে আগের ফর্মুলাটা আবার চলে আসবে। দেখো এই যে আর যদি এল এর তুলনায় খুব বড় হয়, তাহলে ওই কন্ডিশন যদি বসিয়ে দিই আমি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা চলে এলো। কিন্তু এল যদি ইনফিনিটিভ হয় তখন কি হবে, এল এর মাত্রা খুব বড়, একদম বিশাল বড়, পৃথিবীর রেডিয়াসের চেয়েও বড়, তখন কি হবে, সেই ফর্মুলাটা হবে এইটা। তাহলে এই যে কন্ডিশন, এই যে মেন ফর্মুলা, এইখান থেকে এই যে কন্ডিশন, এইগুলো কিন্তু একটু জানতে হবে, এগুলো কিন্তু একটু করে জানতে হবে। সঙ্গে এই আর এবং জি এর দুটোর মানে পৃথিবীর ক্ষেত্রে জানা, আর এর মানও জানি 64,000 কিলোমিটার, আর জি এর মানও জানি, এগুলো যদি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড, একটা ফিক্সড টাইম পিরিয়ডও কিন্তু আমরা
একটা সিম্পল পেন্ডুলামে পেয়ে যাব, যখন কি এল হচ্ছে খুব লার্জ, খুবই লার্জ, এবং সেক্ষেত্রে এই ফর্মুলাটা রিডিউস করে কিন্তু এই ফর্মুলাটা আসছে। তাহলে এই যে পিডিএফ এর এই জায়গাটা, এখন কিন্তু এই জায়গা থেকে এসএসসি কিন্তু কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকম ছোট্টখাটো কোশ্চেন সেগুলো কিন্তু এখানে দিচ্ছে। তাই এগুলো সোজা জিনিস, জানা জিনিস, শুধুমাত্র একটু করে নজর দিতে হবে, এটা ধরিয়ে দিয়ে আমার কাজ। তাহলে এইটাকে একটু ভালো করে দেখবে, এটা তো তোমরা জানো, হ্যাঁ, এইটাকে একটু ভালো করে, এইটাকে যেন মনে থাকে, অবশ্যই এটা মনে থাকে। এই মনে থাকার সঙ্গে সঙ্গে দুটো কন্ডিশন, এবং এই আর আর জি এর মান বসালে এটা 84.6, এই জিনিসটা হচ্ছে এটা। এরপরে আরো দুটো জিনিস আছে, হ্যাঁ, সেটা আরো অনেক কটা জিনিস আছে, সেটা হচ্ছে যে লিফটের প্রবলেম। আমরা লিফটের সংক্রান্ত প্রবলেম মেকানিক্সে পড়বো, ডিটেলসে পড়বো সেখানে। এখন শুধুমাত্র ফর্মুলাটা কাজে লাগে, যেমন আমরা বললাম যে স্প্রিং এর প্রবলেমটা আমরা ডিটেলসে লাস্টের সিরিজে পড়বো, এখন শুধু প্রবলেম করতে যেটুকু দরকার সেটুকু আমরা পড়ি, কেন ওখানে কিন্তু ডিটেলসে আছে। ঠিক এই লিফটের যে প্রবলেমগুলো সেগুলোও কিন্তু ডিটেলস আছে মেকানিক্সে, ওখানে আমরা ডিটেলস পড়বো। আমরা এখানে যেটুকু দরকার সেটুকু পড়ি। সেটা কি হচ্ছে যে আমরা সিম্পল পেন্ডুলাম যখন দেখছি, সেখানে দেখছি এল বাই জি, এবার এল ফিক্সড, এবার জিটা যদি ভেরিয়েবল হয়, জিটা কোন ক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে, একটা তো আমরা জানি গভীরতা, উচ্চতা, সে 1 প্লাস এইচ বাই আর, এগুলো থেকে 1 মাইনাস 2 এইচ বাই আর, এগুলো তো জানি, হ্যাঁ, জি এর যে পরিবর্তন আমরা গ্র্যাভিটেশনে করি। তাছাড়াও ধরা গেল একটা সিম্পল পেন্ডুলামকে একটা লিফটের মধ্যে বসানো আছে, সেই লিফটটা এখন তার একটা নিজস্ব অ্যাক্সিলারেশন আছে, যেমন এখানে অভিকর্ষ ত্বরণের জন্য একটা কাজ করছে, তার উপরে সঙ্গে যদি লিফটটা যদি চলতে থাকে, ওপর দিয়ে চলতে পারে বা নিচে দিয়ে চলতে পারে, তাহলে আর একটা এক্সট্রা ত্বরণ কাজ করছে, সেই ত্বরণটা কার ত্বরণ, লিফটের ত্বরণ, লিফট যে মেশিনটা দিয়ে চালানো হচ্ছে তার ত্বরণ, মানে এখানে কিন্তু আর একটা এক্সট্রা ত্বরণ কাজ করছে। তখন কিন্তু যে ফর্মুলা আমরা দেখছি টি সমান 2π√L/g, এইটা জিটা কিন্তু আর জি হিসেবে থাকবে না, এই জিটা কোথা, যখন এটার উপরে আর কোনো বাইরের কোনো ত্বরণের প্রভাব নেই তখন সেটা, কিন্তু যদি এটার উপরে একটা এক্সট্রা ত্বরণ কাজ করে, তখন কিন্তু না হয়ে এটা ফর্মুলাটা হচ্ছে ই এফেক্টিভ, মানে বাইরেকার ত্বরণ কাজ করছে, বিভিন্ন রকমের ত্বরণ বাইরে কাজ করছে, তখন কিন্তু এই ফর্মুলাটা কি হয়ে যাবে, টি সমান 2π√L/g, আমি এফেক্টিভ লিখি, তাহলে বাইরেকার ত্বরণ কাজ করছে। এবার আমার কন্ডিশন, যদি লিফট একটা এক্সট্রা ত্বরণ এ ত্বরণ নিয়ে উপর দিয়ে ওঠে, তখন কত হবে ফর্মুলা, আর যদি এ ত্বরণ নিয়ে নিচে নামে তখন কত ফর্মুলা হবে। এইটা যখন সে এ ত্বরণ নিয়ে উপরে উঠবে তখন এই জি এর সঙ্গে এ যোগ হবে, আর যখন সে নিচে দিয়ে নামবে তখন জি এর সঙ্গে এ বিয়োগ হবে। এই ফর্মুলা দুটো মনে রাখতে হবে। উপর দিয়ে যখন উঠবে তখন জি এর জায়গায় জি প্লাস একটা এক্সট্রা ত্বরণ, যেটা বা জি ড্যাশ লিখতে পারো, জি ড্যাশ সমান হচ্ছে জি প্লাস এ, বা জি এফেক্টিভ সমান হচ্ছে জি প্লাস এ, যখন উপর দিয়ে উঠবে, আর যখন নিচে দিয়ে নামবে জি মাইনাস এ। এই দুটো মনে রাখতে হবে, এইটা আর এইটা মনে রাখতে হবে। আর একটা হচ্ছে যদি ওপর নিচে না করে যদি হরাইজন্টালি একটা অ্যাক্সিলারেশন কাজ করে, যে পেন্ডুলামটা দুলছে যা বটে, এটা উপর দিয়ে নিচে দিয়ে নামছি যেটা লিফটের ক্ষেত্রে, সেটা না হয় যদি আরেকটা এক্সটার্নাল মানে অ্যাক্সিলারেশন, সেটা যদি এই দিক দিয়ে কাজ করে, তাহলে তখন ক্ষেত্রে যে জি এফেক্টিভটা যেটা হবে সেটা হচ্ছে √(g² + a²). এই এ স্কোয়ারটা কি, এই বরাবর একটা বাসে চাপিয়েছো বা একটা ট্রেনে চাপিয়েছো, সে এই বরাবর যাচ্ছে, সে তো হরাইজন্টালি যাবে, সে তো আর লিফটের মতন ওপর নামা করবে না, তখন ক্ষেত্রে কি হচ্ছে এই ফর্মুলাটা, তখন ক্ষেত্রে কি হচ্ছে এই ফর্মুলাটা। এছাড়াও যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে তার ক্ষেত্রে একটা হয়, যদিও আমি সেটা এখন এই মুহূর্তে বাদ দিয়েছি, ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা বাদ দিয়েছি, সেটা এখন এই মুহূর্তে করাচ্ছে না, কেন ওটা অনেক জটিল হয়ে যাচ্ছে, নিট জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে এগুলো আসে, হ্যাঁ, অনেকেই এসছে নিট জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে ওগুলো আসে, তাই জন্য আমি ওইটা আপাতত বাদ দিয়েছি। যদি দেখি যে মক টেস্টের কোশ্চেন গুলো করতে গিয়ে, বা যখন নতুন নতুন মক টেস্টের আরো ভালো বই বেরোবে, বা যখন আমি দেখবো এগুলো, তখন আমি ওইটা করে দেবো। ইলেকট্রিক ফিল্ড যদি এক্সট্রা থাকে সেক্ষেত্রে এক্সট্রা কিছু না, ইলেকট্রিক ফিল্ড এক্সট্রা থাকলে এই যে এই এক্সট্রা যে অ্যাক্সিলারেশন যেটা, সেই অ্যাক্সিলারেশনটা আমাকে বার করতে হবে, হ্যাঁ, সেটা আমরা ইলেকট্রিক ফিল্ড যখন পড়বো তখনই আমরা বুঝতে পারবো যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ফর্মুলা ইলেকট্রোস্ট্যাটিক্স যখন দেবো, এফ সমান হয় কিউ ই, এটা যে ফোর্স
তাহলে এটাকে যদি মাস দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। এটা ইলেকট্রোস্ট্যাটিক যখন পড়বো তখনই পেয়ে যাবো। তাহলে এটা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে g² প্লাস QE/m, এটা হয়ে যাবে। এবার সেটা চার্জ পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে তার কন্ডিশনের উপর, কিন্তু যদিও সেই কন্ডিশন গুলো একটু কঠিন হয়ে গেল, মানে জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল, আইআইটি এই ধর কোশ্চেন গুলো আসে, মানে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এগুলোতে আসে। স্কুল সার্ভিসে অতটাও কঠিনও দেবে বলে আমার মনে হয় না, যদি দেয় আমি সেটা কোনো এক সময়তে মক টেস্ট করাতে করে দেবো। কিন্তু এই দুটো জায়গা কিন্তু ভালো করে করতে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও এই দুটো কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি বললাম, সিম্পল পেন্ডুলামের ফর্মুলা আমরা জানি, T = 2π√L/g। এই জিটা তখনই অ্যাক্সিলারেশন হচ্ছে যখন সে বাইরেকার প্রভাব মুক্ত, এর উপরে আর কোনো এক্সট্রা অ্যাক্সিলারেশনের ব্যাপার কিন্তু নাই, তখন এই ফর্মুলাটা। কিন্তু কোনো কারণে যদি একটা এক্সট্রা অ্যাক্সিলারেশন কাজ করে তখন আমি জি না লিখে আমি জি এফেক্টিভ লিখবো। সেই জি এফেক্টিভটা কি, সেটা জিটা যেটা নর্মাল আমাদের অভিকর্ষ ত্বরণ সেটা তো থাকবে, তার সঙ্গে একটা এক্সট্রা ত্বরণ আমার যোগ হবে যেটার প্রভাব কাজ করছে বাইরে। এখন যদি লিফটের কেস ধরি তাহলে উপর দিয়ে উঠলে সেক্ষেত্রে এটা প্লাস, আর যদি নিচে দিয়ে নামে তাহলে GA-। এটা হলো যদি লিফট উপর নিচে না বাদ দিয়ে সিম্পল পেন্ডুলাম দুলছে ঠিকই আছে, কিন্তু সেটা এমন একটা বাসে বসানো আছে, সে তো হরাইজেন্টালি যাচ্ছে, সে তো উপর নিচে করছে না, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এইটা √/s²। কেন এলো কি করে এলো অত দরকার নেই, যদিও এই ফর্মুলা দুটো লিফটের যখন আমরা প্রবলেম পড়াবো তখন কি করে এসছে সেটা আমরা আলোচনা করে কিন্তু আমরা দিয়ে দেবো, তখন আলোচনা করবো বলে আমি এখানে সময় বাড়াচ্ছি। আর একটা হয় যেটা বললাম, যেটা এই পিডিএফ এ মনে হয় সম্ভবত দেওয়া নাই, সেটা হচ্ছে যে যদি তোমাকে এই যে পেন্ডুলামের এইটাকে ববটাকে মানে যদি আরেকটা অন্য তরলে ডুবানো হয়, সেই তরলের মধ্যেও যদি সে সিম্পল পেন্ডুলাম করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অভিকর্ষ ত্বরণের একটা পরিবর্তন হয়। সেই ফর্মুলা হচ্ছে G' = G1 - D/T। G' মানে হচ্ছে সেই তরলের মধ্যে অভিকর্ষ ত্বরণ, কেন তার তো অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হবে। এই জিটা হচ্ছে নর্মাল অভিকর্ষ ত্বরণ, এই ডিটা হচ্ছে আমাদের এই ববের যে ডেনসিটি, আর এই ডিটা হচ্ছে যে তরলটা নিয়েছি তার ডেনসিটি। এবার এই ফর্মুলাটা আমরা কোথায় পেলাম, এই ফর্মুলাটা আমরা যে প্লবতার সূত্র পড়বো, যখন আর্কিমিডিসের নীতি, প্লবতা এই ব্যাপারগুলো পড়বো তখন আছে, এখন আমাকে আপাতত মনে রাখতে হবে। তাহলে এইগুলো সঙ্গে সঙ্গে তুমি যে খাতাতে লিখে পড়ছো বা এই যদি পিডিএফটা প্রিন্ট করো তাহলে এর পাশে কিন্তু এটাও কিন্তু এক্সট্রা একটা জায়গায় লিখে রাখবে, G' সমান হচ্ছে জি, বা যে কোনো বইয়েও তুমি পেয়ে যাবে 1 - D/D, এই জায়গাগুলো। এইগুলো কিন্তু এখন একটু গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এগুলো পিজিটির ক্ষেত্রে বেশি হলেও আমি টিজিটি বিজিটি একসঙ্গে করাচ্ছি এবং সকলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই হয়ে গেল সিম্পল পেন্ডুলামে এই এক্সট্রা জিনিস কটা পড়লে হয়ে যাবে। এবার প্রবলেমগুলো আমাকে করতে হবে, হ্যাঁ এবার প্রবলেমগুলো করতে হবে। তার সঙ্গেও বিশেষ করে পিজিটির জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেছে এই জায়গাটা, এই যে পিজিটি এবং টিজিটি উভয়ের জন্য পিজিটির ক্ষেত্রে বেশি, সেটা হচ্ছে স্প্রিং এর প্রবলেমগুলো আমাকে বেশি করতে হবে। এখন স্প্রিং এর ব্যাপারটা বলি, তারপরে প্রবলেমে আসবে। স্প্রিং এর ক্ষেত্রে আমরা এটা মেন পড়া হচ্ছে ইলাস্টিসিটিতে, আমাদের ডিটেলস আছে, ইলাস্টিসিটিতে আমাদের ডিটেলস আছে। আমি শুধুমাত্র সিম্পল হারমোনিকে যেটুকু লাগবে সেইটুকু লাগার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইলাস্টিসিটিতে আবার ডিটেলস পড়াবো। সেটা হচ্ছে একটা স্প্রিং, তার মধ্যে একটা ইলাস্টিক ধর্ম আছে, মানে তাকে যদি টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে এই ববটা কিন্তু কি করবে, একটা সিম্পল হারমোনিক মোশন করবে, তাহলে এটা সিম্পল হারমোনিক মোশনে পড়ে গেল। এখন ইলাস্টিসিটি জিনিসটা কি, যদি বাইরে থেকে অবস্থার পরিবর্তন করা হয় তাহলে বস্তুর মধ্যে একটা ডিফরমেশন ফোর্স তৈরি হয়, যে কি তার অবস্থার পরিবর্তনকে বাধা দেয়, সে আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে, এটাকে হচ্ছে ইলাস্টিসিটি বলে। তাহলে যে ফোর্সটা তার মধ্যে ডেভেলপ হয় সেটা হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট হয়েছে তার সঙ্গে সমানুপাতিক এবং তার উল্টো দিকে কাজ করে, তাই জন্য মাইনাস চিহ্ন এবং এক্স এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এইটাই সেই সিম্পল হারমোনিক মোশনের একটা, যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করেছিলাম যখন, তার যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে হোল্ড করছে। তাহলে m d2x dt² সমান -kx, এটা এদিকে নিয়ে যাও, m
d2x dt স্কোয়ার প্লাস kx সমান 0, তাহলে d2x dt স্কোয়ার প্লাস k/m x সমান 0। তাহলে দেখো একটা ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে স্প্রিং যখন দোলনকাল হচ্ছে তাহলে তার ইকুয়েশন সিম্পল হারমোনিক মোশনের হচ্ছে। তাহলে এক্ষেত্রে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে k/m, তাহলে ওমেগা সমান হচ্ছে √k/m, তাহলে টি সমান হচ্ছে 2π/m, মানে 2π/m/k। তাহলে এইটা হলো একটা স্প্রিং এর দোলনকাল। তাহলে প্রথম হচ্ছে স্প্রিং এর যে কন্ডিশন, এগুলো ইলাস্টিসিটিতে ডিটেলস পড়বো। সেখান থেকে আমি দেখতে পেলাম একটা সিম্পল হারমোনিক মোশন করছে, তার একটা টাইম পিরিয়ড আমি কিন্তু পেয়ে গেলাম, টি সমান m/k। হোয়াট ইজ কে? কে কি জিনিস? কে কে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। এটা নিয়েই সমস্যা, এটা নিয়েই যত প্রবলেম। এই স্প্রিং কনস্ট্যান্টে কিন্তু একটা আমাদের যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যারা পড়াশোনা করে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে, তার বিশাল একটা গুরুত্ব আছে। যে ক্যান্টিলিভার, এই যে ব্রিজ তৈরি হচ্ছে বা সমস্ত জায়গায় এই স্প্রিং কনস্ট্যান্টের উপরে কিন্তু একটা বড় একটা কাজ আছে, বড় একটা গুরুত্ব আছে। এবং সঙ্গে সঙ্গে আমাদের স্কুল সার্ভিসে পড়ার ক্ষেত্রেও দেখছি ইদানিংকালে ইলাস্টিসিটি, সিম্পল হারমোনিক মোশন সব জায়গায় এই স্প্রিং কনস্ট্যান্ট সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন কিন্তু আসছে। এর আরেকটা নাম হচ্ছে কি স্টিফনেস কনস্ট্যান্টও বলা হয়। এটাকে অনমনীয়তা প্রকাশ করে, স্টিফনেস মানে অনমনীয়তাকে প্রকাশ করে। যখন ইলাস্টিসিটি পড়াবো তখন ডিটেলস এগুলো বলবো। তাহলে আমি দেখতে পেলাম সিম্পল এই স্প্রিং এর ক্ষেত্রে তার যে দোলনকাল যেটা হলো, সেই দোলনকালটা হলো টি সমান 2π√m/k। এখন টি তাহলে কার কার উপর নির্ভর হয়ে গেল? একটা হচ্ছে এম এর উপরে, আর একটা হচ্ছে কে এর উপরে। এখন স্প্রিং কনস্ট্যান্টও চেঞ্জ হয়, কারণ স্প্রিং কনস্ট্যান্ট দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেলেই চেঞ্জ হয়ে যায়। এখন ভরের উপর নির্ভরশীল, স্প্রিংটা যে ভরটাতে ঝুলানো আছে তার উপর নির্ভরশীল, এগুলোর উপর নির্ভরশীল। মাদ্রাসা সার্ভিস কমিশনে মনে হয় সোজা কোশ্চেন দিয়েছিল যে একটা ভর আছে, তার সঙ্গে একটা ভর যোগ করা হয়েছে, এবার দিয়ে তাহলে দোলনকাল চেঞ্জ হয়ে গেছে, অনুপাত বা কিছু একটা বলে দিয়েছিল, সোজা কোশ্চেন দিয়েছিল, মানে ভরটা চেঞ্জ দিয়ে দিয়েছিল। আর অনেক সময় ভরকে 2 গুণ 3 গুণ করতে পারে, স্প্রিং কনস্ট্যান্টটা একই থাকলো, সেগুলো কোশ্চেন আছে, প্র্যাকটিস করবো তখন, সেটা হতে পারে। কিন্তু সমস্যা হয়ে যায় যখন এই কে এর পরিবর্তনটা দিয়ে দেয়। এখন কে এর পরিবর্তন অনেক রকম ভাবে দিতে পারে। একটা দিতে পারে যে একটা স্প্রিং আছে, তাকে কেটে 2 আধখানা করা হলো, বা 3 ভাগ করা হলো, বা 10 ভাগ করা হলো, মানে স্প্রিংটাকে কাটা হলো। যখনই স্প্রিং কাটা হয়, যত ভাগ হয় প্রত্যেকটার ভাগের স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু আগের যা স্প্রিং কনস্ট্যান্ট ছিল তার তত গুণ হয়ে যায়। যদি ধরো একটা স্প্রিংকে 2 ভাগে কাটা হয়, দুটো ভাগে কাটা হয়েছে, তাহলে আগে ধরো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট ছিল কে, তাহলে 2 ভাগে কাটা হলে এখন প্রত্যেক ভাগের স্প্রিং কনস্ট্যান্ট, প্রত্যেকটার ভাগের স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যাবে 2k। যে দুটো 2 ভাগ হয়েছে, যদি 3 ভাগ হতো তাহলে 3, প্রত্যেকটার হয়ে যাবে সেই তত গুণ যত। যদি তাকে 10টা ভাগে ভাঙা হয়, তাহলে 10টা ভাগে ভাঙা হলে আগে যদি তাদের গোটাটা যদি কে থাকে, তাহলে এখন প্রত্যেকটা অংশের হয়ে যাবে 10k, মানে n ভাগে ভাগ হলে nk। এবার কেন কি করে আসছে এগুলো ইলাস্ট্রেশনে পড়াবো, সেটা পড়াতে গেলে আবার এখান থেকে আবার একটা এক্সট্রা ক্লাস হয়ে যাবে, সেই জন্য আমি পড়াচ্ছি না এখন, আপাতত মনে রাখো। তাহলে এটা একটা ব্যাপার যে যত ভাবে আমি কাটবো একটা স্প্রিংকে, প্রত্যেক পার্টের স্প্রিং কনস্ট্যান্টটা হবে যটা ভাগে কেটেছি তত গুণ। 2 ভাগে কাটলে 2 গুণ, 3 ভাগে কাটলে 3 গুণ, মানে বাড়বে, আগের যার তুলনায় ছিল তার তুলনায় বাড়বে, স্বাভাবিক কথা। একটা বড় স্প্রিংকে তার যে ইলাস্টিক ক্ষমতা বা স্প্রিং কনস্ট্যান্ট, তাকে যদি ছোট করে দাও তাহলে তার যে ইলাস্টিসিটি পাওয়ারটা আরো বেড়ে যাবে, স্প্রিং কনস্ট্যান্টটা আরো বেড়ে যাবে, এটা স্বাভাবিক কথা। আরেকটা এর সঙ্গে হয় কিছু ছবি দিয়ে দিয়ে কোশ্চেন দেয়, যেটা পিডিএফ তোমাকে দিয়েছি বা তোমরা ওগুলো পড়ে এসছো জানো। সেটা হচ্ছে স্প্রিং এর জয়েন্ট, যে স্প্রিং দুটো স্প্রিংকে শ্রেণীতে লাগানো আছে হতে পারে, অথবা দুটো স্প্রিংকে সমান্তরাল লাগানো আছে হতে পারে। এখানে একটা আছে। এখন চিত্র দিয়ে দিতে পারে, তখন কিভাবে স্প্রিং কনস্ট্যান্ট হবে, এই সিস্টেমটা স্প্রিং কনস্ট্যান্ট। সাপোজ এটার k1, এটা হচ্ছে k2, এটা হচ্ছে k1, এটা হচ্ছে k2। এবার তোমরা সিরিজ আর প্যারালাল মোটামুটি জানো কোনটাকে সিরিজ বলে কোনটাকে প্যারালাল বলে। যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় যে এটা সিরিজ, এটা সিরিজ, এটা প্যারালাল, এটা প্যারালাল, তা তো হয়ে গেল। কিন্তু যদি ছবি তোমাকে দিয়ে দেয় তাহলে সিরিজ কোনটা প্যারালাল কোনটা সেটাকে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তাহলে নিয়ম হচ্ছে সিরিজ হচ্ছে আমরা
ছাত্রদেরকে যেমন করে ক্লাসে আর কি বোঝায় রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে, যে আমরা যখন সারিবদ্ধভাবে দাঁড়াই তখন যদি একজনের বাঁ হাত, এটা ধরো একজনের বাঁ হাত, এটা ডান হাত, পরের জন্য দাঁড়িয়ে আছে, এর বাঁ হাতটা এর ডান হাত দিয়ে ধরে আছে, এর বাঁ হাতটা এর ডান হাত ধরে, এরকম পর 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 পর, যেমন আমরা দৌড় প্রতিযোগিতার সময় গোটা দিকটা ঘিরি, সেইটা যদি হয় তো সেটা হচ্ছে সিরিজ। আর প্যারালাল দুজনারই যত কটা আছে সবারই স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি কমন হয় তাহলে সেগুলোকে হচ্ছে বলা হয় প্যারালাল। যেমন ধরো রোদের ক্ষেত্রে এরকম, বা এই ছবিটার ক্ষেত্রে, তাহলে এরও স্টার্টিং পয়েন্ট যেটা, এরও স্টার্টিং পয়েন্ট, এরও স্টার্টিং পয়েন্ট, সরি স্টার্টিং পয়েন্ট এক আর এন্ডিং পয়েন্টও এক, এই দুটোরও তাই, এরও স্টার্টিং পয়েন্ট এক, এরও এন্ডিং পয়েন্ট এক, এগুলোকে বলা হয় প্যারালাল কম্বিনেশন। রেজিস্ট্যান্সের ঠিক উল্টো হয় এই স্প্রিং কনস্ট্যান্ট, এটা মনে রাখবে তাহলে সুবিধা হবে। রেজিস্ট্যান্সে যা হয় এর ক্ষেত্রে তাই উল্টো হয়। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স যেমন সিরিজে থাকলে পরপর যোগ হয়ে যায়, এর ক্ষেত্রে কিন্তু প্যারালালে থাকলে পরস্পর যোগ হয়। এরা এই দুটো প্যারালাল আছে তাহলে স্প্রিং কনস্ট্যান্ট পরস্পর যোগ হয়ে যাবে। আর সিরিজের ক্ষেত্রে কি হবে, রেজিস্ট্যান্সের উল্টোটা হবে, তাহলে এই ক্ষেত্রে হবে 1/k1 + 1/k2। সিরিজের যা হয় ঠিক তার উল্টো হয়। এখন তোমাকে এই স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে পিজিটির কোশ্চেন বেশি দিচ্ছে, টিজিটির কোশ্চেনও দিচ্ছে, তাহলে এইগুলো আপাতত আমাকে কিন্তু মাথায় ঢোকাতে হবে। এবার প্রবলেম আমি করতে করতে কিরকম প্রবলেম আসছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি কি বললাম, আমি প্রথমেই দেখলাম যে স্প্রিং যখন ভাইব্রেশন হচ্ছে তাহলে সে একটা সিম্পল হারমোনিক মোশন করছে, এটা হচ্ছে প্রথম কথা। সেই সিম্পল হারমোনিক যখন করছে তখন তার টাইম পিরিয়ড দেখলাম কত হলো, টি সমান 2π√, এই হ্যাঁ 2π√m/k, এটা হলো, এটা হলো তার টাইম পিরিয়ডটা বেরোলো। এম আর কে কি, এম হচ্ছে যে স্প্রিংটা দেওয়া আছে, যে ভরটা দেওয়া আছে তার ভর, আর এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। এখন এই দুটোর উপর নির্ভরশীল। এখন ভরের সঙ্গে আবার একটা ভর যোগ হয়ে যেতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে ভরের পার্সেন্টেজ বাড়তে পারে, এগুলো হতে পারে, ভর চেঞ্জ হতে পারে, যেটা মাদ্রাসা সার্ভিসে এসেছিল। আর স্প্রিং কনস্ট্যান্টটা চেঞ্জ হতে পারে। স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ কিভাবে হতে পারে, একটা স্প্রিংকে কেটে 2/8 10/8 করতে পারে, এরকম দিতে পারে। তাহলে প্রত্যেকটার অংশের স্প্রিং কনস্ট্যান্ট হবে য ভাগে ভাগ হচ্ছে তত গুণ, 3 ভাগে ভাগ হলে প্রত্যেকটা 3k, আগে ছিল কে, দ্বিতীয় ক্ষেত্রে হবে 3 ভাগ হয় 3k, যদি n ভাগ হয় n সংখ্যক তাহলে n কে, এটা মনে রাখতে হবে। এটাই ইলাস্টিসিটিতে পড়াবো, কি করে এলো না এলো তখন পড়াবো। আরেকটা হচ্ছে কম্বিনেশন, সিস্টেমের কম্বিনেশন, এটা বেশি গুরুত্ব সব থেকে, সেটা ছবি দিয়েও দিয়ে দিতে পারে প্রবলেম। লাস্ট যে স্কুল সার্ভিস হলো তোমরা দেখেছো, সেক্ষেত্রে যে আমাদের পিজিটির পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু প্রচুর এমন কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো জয়েন্ট এন্ট্রান্স নিটের মতন ডায়াগ্রাম বেস, মানে ছবি দিয়ে দিয়েছে, ছবি দিয়ে কোশ্চেন, ফটো ইলেকট্রিক থেকে ছবি দিয়ে কোশ্চেন, বা আরো অনেক ধরনের প্রবলেম ছিল যেগুলো কিন্তু বিভিন্ন ছবি দিয়ে দিয়েছে, চিত্র, সে চিত্র থেকে, সুতরাং এখান থেকেও চিত্র দিয়ে কোশ্চেন দেওয়ার একটা চান্স থাকবে। তাই জন্য আমি পিজিটিকে বেশি বারবার বলছি, হ্যাঁ, কিন্তু পিজিটিতে দেবে না এমন না, আমরা কঠিন ভেবেই আগাবো, হ্যাঁ আমরা কিন্তু কঠিন ভেবেই আগাবো, আমরা কিন্তু কঠিন ভেবেই আগাবো। তাহলে দেখো এখানে সব দেওয়া আছে, এগুলো হয়ে গেল। এখন এই পিডিএফ এর যে প্রবলেম গুলো আছে এগুলো আমি তোমাদেরকে আজকে করাবো না, বা এটা তোমরা প্র্যাকটিসের মতো নিজেরাই করো। সব করাতে গেলে কিন্তু হবে না, সব করাতে গেলে কিন্তু সম্ভব নয়, হ্যাঁ, তাহলে তো একটা চ্যাপ্টার শেষ করতে গিয়ে 1 মাস লেগে যাবে। এবার তোমাদের যদি নিজেরা প্র্যাকটিস করবে, যদি আটকায় এ হয় গ্রুপে আলোচনা করবে, সেটা তো আমি অবশ্যই বলে দেবো। এই পিডিএফটা যে খারাপ তা নয়, এই পিডিএফটাও অনেক ভালো, এই পিডিএফ এর যে প্রবলেমগুলো আছে সেগুলো অনেক ভালো, কিন্তু আমি আগে যে পিডিএফটা করাচ্ছি সেই পিডিএফ এর প্রবলেম করলে এই পিডিএফটা মিক্সড পিডিএফ, মানে এখানে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দিয়ে প্রবলেম আছে যেগুলো আগের দিন করেছি, প্লাস এই তোমার আজকে যেগুলো আলোচনা করলাম এগুলো দিয়েও প্রবলেম আছে, মানে দু রকমই আছে, হ্যাঁ। এবার এইটাকে টোটালি আমি তোমাদের উপরে ছাড়ছি, তোমরা কমপ্লিট করো, সময় নিয়ে করো, মানে 7 দিন 10 দিন ধরে করো, গ্রুপে আলোচনা করো, বা যে কোনো সোর্সের সাহায্য নাও, হ্যাঁ নিজেরাই পারবে। হ্যাঁ এই যে আপওয়ার্ডস অ্যাক্সেলারেশন এ লিফট টিপ ওই যা পড়ালাম ওইগুলোই আছে, শুধু একটু মাথা খাটিয়ে পড়তে হবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই যে যেমন আজকে ছবি দিয়ে বললাম এগুলো, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি আগে করাই, সেটা আগে দরকার, তারপর এটা আমার রিসেন্ট করা, কাল পরশুর মধ্যেই করা।
এই পিডিএফ এর আগের পিডিএফ এর প্রবলেম গুলো খারাপ তা না, কিন্তু এই পিডিএফ এর প্রবলেম গুলো কিন্তু একটু বেশি সময় উপযোগী। আগেরটা করলে নলেজ বাড়বে বা ওগুলো পড়বে না তা নয়, কিন্তু এইটা একটু বেশি সময় উপযোগী বলে আমি এইটাকে আগে গুরুত্ব দিচ্ছি। এটা করলে যদিও আগেরটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এইটা এগুলো কিন্তু সবই প্রথম ধাপের গুলো সিম্পল পেন্ডুলাম সংক্রান্ত, দ্বিতীয় গুলো এগুলো বুঝতেই পারছো স্প্রিং সংক্রান্ত। আজ হয়তো সব শেষ হবে না, আমি যত কটা হচ্ছে আমি তত কটা দেখাচ্ছি। সোজা কোশ্চেন, এর সোজা হতে হতে একটু কঠিন গিয়েছে আর কি। এটা কোশ্চেন, এবার অ্যান্সার গুলো দেখো তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, এটা একটু আমার খাটতে হলো, আমি কিন্তু অ্যান্সার সবগুলোর অ্যান্সার কিন্তু করে দিচ্ছি, যে তোমাদের সুবিধা হবে। পরের গুলো সেটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আমি সেটা। পরের গুলো আমি করে দেবো। হ্যাঁ, আমি তোমরা একবার বলেছিলে, আমি আবার ভুলে গেছিলাম, এবার সেই জন্য একটু পিডিএফটা করতে দেরি হবে। Simple pendulum having bob of mass m and length l, string l as time period t. If the mass of the ball is doubled and length of the string has half, then the time period of this pendulum. তাহলে আমি প্রথমেই বললাম যে ববের মাসের ওপরে কোনো ব্যাপার নাই, তাহলে ববের মাপ ডবল হোক ট্রিপল হোক ওটা কোনোই ফ্যাক্টর নয়। সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড নির্ভর করে লেন্থ আর হচ্ছে গ্রাভিটেশন কনস্ট্যান্ট, এই জি এর উপর, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির উপর। যেহেতু এখানে জায়গা পজিশন কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে জি এখানে ফ্যাক্টর নয়, মাসও ফ্যাক্টর নয়, জি এর ফ্যাক্টর নয়, ফ্যাক্টর কে এল। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল, আর কারোর ওপর দরকার নেই। তাহলে টি ওয়ান বাই টি টু যদি আমি করি, সেক্ষেত্রে হচ্ছে রুট ওভার অফ এল ওয়ান বাই এল টু। এবার কি বলা হচ্ছে, এল দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, লেন্থটাকে হাফ করা হয়েছে। তাহলে আমি টি টু বাই টি ওয়ান করি, টি টুটা আমাকে বার করতে হবে, টি টু বাই টি ওয়ান সমান হচ্ছে রুট ওভার অফ এল টু বাই এল। তাহলে এল টুটা কি হয়েছে, এল ওয়ানটা হচ্ছে এল আর এল টুটা হচ্ছে এল বাই টু, এখানে বসিয়ে দাও। তাহলে এল বাই টু বাই এল কাটাকাটি করলে হচ্ছে রুট ওভার অফ, তাহলে টি টু সমান হচ্ছে, এইটা হচ্ছে টি ওয়ানটা হচ্ছে টি, এই যে, তাহলে হচ্ছে টি বাই রুট, তার মানে হচ্ছে অপশন বি। এই দেখো অপশন বি এরটা, এটা খুবই সোজা হয়ে গেল, এটা খুবই সোজা হয়ে গেল। আচ্ছা, আস্তে আস্তে সোজা থেকে কঠিনের দিকে যাও। তাহলে পাজেল করার জন্য তোমাকে কিন্তু মাস টাস এগুলো কিন্তু ঢুকিয়ে দেবে, কিন্তু মাসের কোনোই নাই। এবার তখন তোমার মধ্যে একটা একটা পরীক্ষার হলের একটা এনভায়রনমেন্ট, আর ঘরে বসে ফ্যানের তলায় ঠান্ডা বেশিতে বসে কাজ, এটা কোশ্চেন করা কিন্তু অনেক সোজা তুলনামূলক, কিন্তু পরীক্ষার এনভায়রনমেন্ট কিন্তু খুব ডেঞ্জারাস। সেখানে সোজা কোশ্চেনও মাথার মধ্যে এত জিনিস কাজ করে, এত একটা প্যানিক থাকে, এসব থাকে, কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। তাই জন্য এই কথাগুলো তোমার কানে আমি বারবার দিতে বললো, স্যার মাস তো জানি, আমরা সবাই জানি, কিন্তু সবাই জানলো কেমিস্ট্রি পড়বে, ফিজিক্স পড়বে, বা আরো যদি এসে জেনারেল স্টাডিজ জড়ো হয়, বা এনভায়রনমেন্ট, একটা চাকরির চাপ, এই সমস্ত নিয়ে কিন্তু একটা মাথাতে একটা পরীক্ষার হলে একটা কিন্তু প্রেসার কাজ করে, বিশাল প্রেসার কাজ করে সবারই ক্ষেত্রে, আমার ক্ষেত্রে তো আরো বেশি কাজ করে। তাহলে এই জায়গাটা কিন্তু একটু করে আমাকে কিন্তু রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে এই প্রবলেম না হয়। তাই জন্য আমার ওই মাস টাস্কগুলোকে আমার মাথায় ঢোকালে হবে না। The time period of a simple pendulum of length L is 3 seconds. If the length of the pendulum increase 4 times, the increase of time period of the simple pendulum, সোজা জিনিস আমি করাচ্ছি না। হ্যাঁ, এটা নিজে নিজেই করতে পারবে, আমি কিন্তু আর করাচ্ছি না, নিজে নিজেই করতে পারবে। Time period of a simple pendulum 4 seconds at the place of the earth where acceleration due to gravitation is pi square, then the length of the pendulum in meter. এটাও যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে আছে, এখানে কি বলেছে, টাইম পিরিয়ড বলা আছে, জিটা বলা আছে, আমাকে লেন্থটা বার করতে হবে। টি সমান হচ্ছে 2 পাই রুট ওভার অফ এল বাই জি, আমাকে কি বার করতে হবে, এলটা সব দিয়ে আছে। টি এর জায়গায় লিখবে 4, 2 পাই রুট ওভার অফ এল বাই জি এর জায়গায় লিখবে পাই স্কোয়ার। তাহলে পাই স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে বেরিয়ে পাই পাই কেটে যাবে, তাহলে 2 রুট ওভার অফ এল। তাহলে রুট ওভার অফ এল সমান হচ্ছে 4 এর 2, তখন হচ্ছে 2, এল সমান হচ্ছে 4। তাহলে এর উত্তরটা এত সোজা। এটা 9, 10 এর দেবে না এমন নয়, টিজিটি এর দেবে না, দিতেই পারে, কিন্তু এগুলো খুব সোজা, জাস্ট একবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু হয়ে যাবে।
এইটা অনেক বড় লেখা আছে মনে হচ্ছে বাংলাতে, কিন্তু এরকম ধরনের প্র্যাকটিস করতে হবে, যেগুলো এগুলো নিট জয়েন্ট এন্ট্রান্সের বই থেকে নিয়ে তো, সেই জন্য একটু অনেক বড় বড় ভাষা দেওয়া আছে ইংরেজিতে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে অনেক বড় কিছুটা কঠিন কোশ্চেন। ব্যাপারটা সেরকম কিছু না, ব্যাপারটা সোজা, হ্যাঁ, কিন্তু ওই ইংলিশের দিক থেকে অনেক বড় টড় হয়েছে। Assume there are two identical simple pendulum clock, one is placed on the earth and clock 2 placed in the space station located at the height h above the earth's surface. Clock 1 and clock 2 operate at time period 4 seconds and 6 seconds respectively. Then the value of h. এত জটিলের মানে হচ্ছে এমনি একটা পৃথিবীতে আছে, এই উপরে একটা সিম্পল পেন্ডুলাম ক্লক আছে যার টাইম হচ্ছে ক্লক 1, যার টাইম পিরিয়ড হচ্ছে 4 সেকেন্ড, আর একটা স্পেস সেন্টারে আছে একটা এইচ দূরে, সেখানে আছে তার টাইম পিরিয়ড হচ্ছে 6 সেকেন্ড। এবার বলেছে যে এইচ এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তার মানে এখানে কি চেঞ্জ হচ্ছে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে, এল তো একই থাকবে, তাহলে টি মানে টি ইজ প্রপোর্শনাল টু 1/√g, সেখানে এল যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমি প্রপোর্শনাল হিসাবে লিখছি, তাহলে t2/t1, তাহলে এটা উল্টো দিকে হবে, তাহলে এখানে হচ্ছে g1 বা g/g' হবে, বা g/h হবে, হাইটেরটা হবে g/g হাইট। এবার এইটা আমরা কোথা থেকে ফর্মুলা পাবো? আমরা সেই মহাকর্ষ ফর্মুলা আপাতত মনে রাখতে হবে, হ্যাঁ, আমরা মহাকর্ষ পড়বো, এখন নাও মনে থাকে, আপাতত মনে রাখতে হবে। মনে রাখার কি, GH হাইটে হচ্ছে g/1 প্লাস h/r তার হোল স্কয়ার। এবার এইটা আমরা অ্যাপ্রক্সিমেশন নিয়ে যে এইচটা আর এর তুলনায় অনেক কম দিয়ে ওপরে নিয়ে যায়, যে মাইনাস করি, -2h/r করি, এসব করি, কিন্তু এই প্রবলেমগুলোতে অত করলে কিন্তু রুট ওভার টোটাল চলে আসবে, ক্যালকুলেশন করা কিন্তু অসুবিধা হয়ে যাবে। সেই জন্য ওই g ড্যাশ সমান g1 - 2h/r এই ফর্মুলা কিন্তু লেখা যাবে না। এইটা আমরা কেন লিখেছি? আর এর তুলনায় এইচ খুব ছোট, তাই h/r এর যে হায়ার টার্মগুলো আমরা নেগলেক্ট করে যে আমরা অ্যাপ্রক্সিমেশন করে এই ফর্মুলাটা লিখেছি। এই ফর্মুলা যদি এখানে বসাও তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন করা সুবিধা হবে, অসুবিধা হয়ে পড়তে পড়ে যাবো, তাহলে আমাকে কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য যেটা দরকার সেটা আমাকে করতে হবে। তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের যে ফর্মুলা আমরা পাচ্ছি সেটা হচ্ছে GH সমান g1 প্লাস h/r তার হোল স্কয়ার। তার মানে হচ্ছে GH/g সমান হচ্ছে 1/1 প্লাস h/r তার হোল স্কয়ার। তাহলে এখানে যদি তুমি বসিয়ে দাও তাহলে উল্টোটা হবে, তাহলে রুট ওভার অফ 1 প্লাস h/r তার হোল স্কয়ার, তাহলে t2/t1 সমান 1 প্লাস h/r, h/r সমান হচ্ছে t2/t1 মাইনাস 1, তাহলে 6/4 মাইনাস 1, তার মানে হচ্ছে 4, এটা বাদ দিলে 2 এর 4, তার মানে হচ্ছে 1 এর 2, তাহলে h সমান হচ্ছে r/2। আর এর মান কত আছে? 6400 কিলোমিটার, তাহলে একে 2 দিয়ে ভাগ, তাহলে 32, শুধু সি এরটা অপশন, তাহলে দেখো অপশন সি এরটা মিলে। খুব সোজা কোশ্চেন, কিন্তু অনেক ঘিচিমিচি করে লেখা আছে, যেহেতু এগুলো সব জয়েন্ট এন্ট্রান্স নিট বা আরো সব ধরনের পরীক্ষার বই থেকে নেওয়া, সেই জন্য একটু বড় লাগছে, কিন্তু বড় নয়, হয়তো এই প্রবলেমটাই তোমাকে দিল, কিন্তু একটু ভাষা হয়তো আরো চেঞ্জ করে দিলে, ক্লক ক্লক এগুলো না বলে করে দিল। মেনলি হচ্ছে প্রবলেমটা বুঝতে হবে, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে একটা সিম্পল পেন্ডুলাম পৃথিবীতে একটা দোলনকাল করছে, আর একটা এই উচ্চতাতে একটা স্পেস সেন্টারে একটা তার দোলনকাল হচ্ছে, একটা t1, এটা t2। আমাকে পৃথিবীর ব্যাসার্ধ তো আমি জানি, তাহলে এইখানে এই হাইটটা বার করতে হবে, এইটা এবার বিভিন্ন ভাষা দিয়ে দেবে। তোমাদেরকে তো এই প্রবলেমই দিল, নিউমেরিক সংখ্যা একটু চেঞ্জ করে বা কিছু করে ভাষাটাকে একটু চেঞ্জ করে, তাহলে এইখানে মনে রাখবে, তুমি হয়তো এটা নিজেও করতে পারবে, কিছুই নাই, এটা তো কিছুই নাই, বুঝতে পারছো, t2/t1 সমান হচ্ছে রুট ওভার অফ, এটা হচ্ছে GH/g, এটা তো বুঝতেই পারছো। কিন্তু আমরা যে ভুলটা করি, সেই যদি না প্র্যাকটিস করে প্রবলেমটা করি, তাহলে যে ভুলটা আমাদের হয়, এটা প্র্যাকটিস করলে যে ভুলটা হবে না, সেটার সঙ্গে হচ্ছে GH সমান আমরা g1 - 2h/r লিখে দিই, ঠিক আছে? এইটা লিখে দিই, এইটা যদি আমি এখানে লিখে দিই,
তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা বার করতে গিয়ে কিন্তু জটিল আকারে পড়ে যাবে, মানে ক্যালকুলেটর ছাড়া আর হবে না, আর অ্যাপ্রক্সিমেশন মান আসবে, একদম পারফেক্টলি এটা আসবে না, হয়তো এর কাছাকাছি কিছু মান আসবে, সেইটা দিয়ে আমি উত্তর করে দিতে পারি। কিন্তু সেই জায়গাকে আমাকে দূর করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে GH হচ্ছে G1 প্লাস H/R তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এইটা হচ্ছে প্র্যাকটিস করা আর নিজে নিজে করার মধ্যে পার্থক্য। তুমি নিজে যদি এটা করতে চাও, গ্যারেন্টি তুমি এটা বসাবে, আমি হলেও তাই বসাতাম, যে ভুলটা তোমার এটাই জায়গাতে আসতো না ফর্মুলা, এইগুলো এইচ বসাতে আর বলাতে কিছু ক্যালকুলেশন করে আসতে গিয়ে তখন একটা জটিল জায়গায় পড়তে আসবে না, নয় আসবে, এর অ্যাপ্রক্সিমেশন একটা কিছু মান আসবে, তার তুলনায় তুমি এটা বসাবে, সবচেয়ে সুবিধা হবে। এই জন্যই প্র্যাকটিস করা, এই জন্যই পড়া। হ্যাঁ, ওই একই রকম প্রবলেম এটাও আছে। টাইম পিরিয়ড হবে এ গিভেন সিম্পল পেন্ডুলাম অন দ্য সারফেস অফ আর T1, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে T2 অ্যান্ড দ্য সারফেস অফ দ্য মুন T3। তাহলে কোন রিলেশনটা এখানে ঠিক? তাহলে এখানে কথাটা বলার মানে কি হচ্ছে, টিটা লেন্থটা কোনো ফ্যাক্টর নাই, আমি দেখতে পাচ্ছি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে হচ্ছে ব্যস্ত অনুপাত, তার বর্গের সঙ্গে ব্যস্ত অনুপাত, এর সঙ্গে বর্গমূলের সঙ্গে ব্যস্ত অনুপাত, মানে যেখানে জি এর মান বেশি সেখানে টি এর মান কম, এটা হচ্ছে মোদ্দা কথা। যেখানে জি এর মান বেশি সেখানে টি এর মান কম, তাহলে পৃথিবীতে সব থেকে বেশি, T1 হচ্ছে সব থেকে লেস দেন, তারপরে স্পেস স্টেশন, তারপরে হচ্ছে মুন। তাহলে এটা হচ্ছে G1 যদি পৃথিবীতে হয় তাহলে জি গ্রেটার দেন স্পেসের ক্ষেত্রে, তার চেয়েও মুনের ক্ষেত্রে আরো বেশি। তাহলে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে টাইম পিরিয়ডের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, ঠিক উল্টোটা হবে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে হচ্ছে এইটা। এরকম ধরনের জিনিস 9-10-এ যে দেবে না এমন নয়, 9-10-এ কিন্তু এরকম ধরনের জিনিস দিয়ে দিতেই পারে, তখন তোমার মনে বিভিন্ন রকম চিন্তা কাজ করবে, তখন কি হবে না হবে, ভুল হওয়ার চান্স থাকে। তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো একটু দেখে রেখো, এগুলোকে সব কোশ্চেনই 60টা কোশ্চেন থাকলে যে 60টা কোশ্চেনই জটিল হবে এমন ভাবার কিছু নয়, এমন কিছু 10-15টা কোশ্চেন থাকে যেগুলো একদম পাতি, যারা 5 দিন পড়াশোনা করেছে তারাও পারবে। এগুলো আমি আগেও তোমাদেরকে বলেছি যে একদম পাতি কোশ্চেন কিছু থাকবে যেগুলো হয়তো 5 দিন যারা হয়তো বিভিন্ন বই পড়েছে তারাও পারবে, সবই যে কঠিন হবে তা না, তাহলে এগুলোও সেই সোজার মধ্যেই তুমি ধরো যে এরকম ধরনের কোশ্চেন তুমি দিতে পারো। এটা হচ্ছে টাইম পিরিয়ড of a pendulum in a stationary leaf T if the least move upward with acceleration g/60 the time period of the pendulum। এখনই যেগুলো পড়ালাম, তাহলে t সমান 2π√L/g, আর একটা কি হবে t সমান 2π√L/g এর সঙ্গে ওপর দিয়ে উঠছে মানে যোগ হবে। এই অ্যাক্সিলারেশনটা কত বলা আছে, এটা বলা আছে g/3, এই এটা বলা আছে g/6, তাহলে এখানে কত হবে, এটা t ড্যাশ করে t করে, তাহলে t ড্যাশ বাই t সমান হচ্ছে √of t ড্যাশ, মানে এটা নিচে থাকবে, তার মানে হচ্ছে g/g প্লাস এর জায়গায় হবে g/6, তাহলে এটা লস হবো করো, তাহলে হচ্ছে 7g, 6g টা উপরে উঠে যাবে, তাহলে √6g/7g, জি কেটে গেল, অপশন এ, তাহলে হচ্ছে √6/7g, তাহলে হচ্ছে অপশন এইটি, সরি জি বলছি, টি ড্যাশ সমান t√6/7। এইগুলো কিন্তু এখন দেবে, আমি বার বলছি এইগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু এখনকার দিনে দেবে, এইগুলোই কিন্তু দেবে এখনকার দিনে, কিন্তু এইগুলোই দেবে। আর একদম সেই পাতি প্রবলেম যে দৈর্ঘ্যটাকে দুগুণ করা হলো, হ্যাঁ দৈর্ঘ্যটাকে 1% বাড়ানো হলো, সেগুলো কিন্তু দেবে না, দিলে দিতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সেন্ট্রালের এক্সামগুলোতে কেভিএস বা ইএমআরএস বা জেএনভির এক্সামগুলোতে কিন্তু বা উত্তরপ্রদেশ এক্সামগুলোতে কিন্তু এইগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, এইগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, এই আপওয়ার্ড ডাউনওয়ার্ড, কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এগুলো যেন ভুল না।
if the ratio of acceleration due to gravity on the surface of the earth that of the surface of the moon is এত, then the ratio of the period of the simple pendulum, এখনই করালাম g এর যে চেঞ্জ হাইট দিয়ে, সুতরাং এটা নিজে করে নিও, হ্যাঁ বলার কিছু নাই, অপশনের উত্তরও দেওয়া আছে। If the frequency of oscillation of a simple pendulum harmonic motion is n, the frequency of oscillation of the simple pendulum length is 4 times, তাহলে এটাও সোজা, এটাও নিজে পারবে, শুধুমাত্র টাইম পিরিয়ডের জায়গায় ফ্রিকোয়েন্সি বলেছে। টি সমান হচ্ছে 1/f, ফ্রিকোয়েন্সি মানে f সমান হচ্ছে 1/t, তাহলে 1/t হলে t সমান 2π√l/g, তাহলে ফ্রিকোয়েন্সি 1/t যদি, তাহলে এটা হবে 1/2π√g/l, এটা হয়ে যায় ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক। এবার কি বলা আছে, জি তো একই আছে, লেন্থটাকে কি করা হচ্ছে 4 টাইম করা হচ্ছে, একবার এল একবার 4l, ভাগ করলেই হয়ে যাবে, নিজে নিজে করতে পারবে, অপশনও দেওয়া আছে, এগুলোতে আর বলছি না। The time period of a second pendulum on planet whose mass radius are 3 times of the earth is এত, এটাও সহজ। হ্যাঁ বলো, আগেরটা একবার বলুন। আটেরটা, হ্যাঁ আগেরটা, এটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি, আমরা যে এতক্ষণ যে প্রবলেম গুলো করলাম দেখো সব পিরিয়ডস লেখা আছে, টাইম পিরিয়ডস কথা বলা আছে, তো টাইম পিরিয়ড সব। এই প্রবলেমটা যে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের সম্পর্ক হচ্ছে এফ মানে হচ্ছে 1/t, টাইম পিরিয়ডের উল্টোটাকেই ফ্রিকোয়েন্সি হয়। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা জানলাম টি সমান 2π√l/g, তাহলে ফ্রিকোয়েন্সি হলে 1/f, মানে এফ সমান হয়ে যাবে 1/t, 1/t মানে 1/2π নিচে আর ওটাও l/gটা g/l হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে জি তো একই, তাহলে f1/f2 যদি করো তাহলে হয়ে যাবে এক্ষেত্রে l2/l1। l2 হচ্ছে তোমার হচ্ছে 4l আর l1 হচ্ছে l, কাটাকাটি করলে হচ্ছে, তাহলে ওইটা হয়ে যাচ্ছে কত, উত্তর হবে f1টা হচ্ছে n, তাহলে n/f2 সমান হচ্ছে 2, তাহলে f2 সমান হচ্ছে n/2, তখন এইটা উত্তর অপশনে দেখো, অপশন কিছু নাই, টাইম পিরিয়ডটাকে ফ্রিকোয়েন্সি বলা আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে পারে, ওমেগাও বলতে পারে, ওমেগা সমান 2π/t, যা বলতে পারে, এগুলো তো আমরা সম্পর্ক জানি সব। The period of second pendulum on a planet whose mass and radius are 3 times of the earth, period second pendulum মানে হচ্ছে যে পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড তাকে সেকেন্ড পেন্ডুলাম বলা হয়, ঠিক আছে, সেটা বলা আছে। একটা প্ল্যানেটের কথা বলা হচ্ছে যে প্ল্যানেটের মাসটা হচ্ছে পৃথিবীর মাসের কত বলেছে, রেডিয়াস মাস আর 3 টাইম 3m আর আর হচ্ছে 3r, তাহলে আমাকে ওই জি ড্যাশ জি সমান হচ্ছে gm/r², এই ফর্মুলাতে দিতে হবে, আর জি ড্যাশ সমান হচ্ছে gm'/r1' ফর্মুলা দিতে হবে। এখানে তুমি m ড্যাশ সমান 3m লিখবে, এখানে r ড্যাশ সমান হচ্ছে 3r লিখবে, জি ড্যাশ বাই জি করবে, টি সমান হচ্ছে t1/t2 সমান √of g2/g1 বসিয়ে দিলে তাহলেই হয়ে যাবে, বা জি ড্যাশ বাই জি বসিয়ে দিলে হয়ে যাবে। শুধু t1টা টাইম পিরিয়ডটা হচ্ছে 2 সেকেন্ড, সিম্পল এই সেকেন্ড পেন্ডুলাম মানে হচ্ছে 2 সেকেন্ড। এটা নিজে নিজে পারবে, নিজে পারবে না, করে দেবো বলো, পারবে? হ্যাঁ বলো এটা পারা যাবে, বলো, হ্যাঁ স্যার এটা পারবো, হ্যাঁ স্যার পারবো, হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, তাহলে এগুলো পারবে, এগুলো যাচ্ছি না। এ পেন্ডুলাম পারফর্ম সিম্পল হারমোনিয়েশন উইথ পিরিয়ড এত সেকেন্ড স্টেশনারি লিফট, দ্য লিফট মুভ আপ, ওই একই ফর্মুলা একটু আগেই করলাম, ঠিক আছে, তাহলে এটাও পারবে। Simple pendulum has a time period t1 when on the earth surface t2 take to the height r above the surface the r radius r the value of it, এটাও পারবে, এগুলোও পারবে, হ্যাঁ ওই জি এর পরিবর্তন, তাহলে এগুলো যাচ্ছি না। What is the time period of a pendulum in a lift with
ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, এটা কি হবে বলো? এটা ইনফাইনাইট হবে নাকি? সমান ইনফাইনাইট। স্যার জি ইফেক্টিভটা 0 আসছে স্যার, 0 আসছে স্যার। ইনফাইনাইট হবে। হ্যাঁ বলো আচ্ছা ইনফাইনাইট হবে তো। হ্যাঁ, জি এর মান 0 হয়ে যাবে। ফ্রিলি ফলিং বডি মানে তার মধ্যে কোনো অভিকর্ষ ত্বরণ নাই, সে ফ্রিলি ভাবে মুভ করছে, তার মধ্যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নাই, জি 0। তাহলে এখানে যদি 0 বসিয়ে দাও 2π√L/0, তার মানে ইনফিনিটি হয়ে যাবে। তার মানে অপশন এগুলো দেয় কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু দেয়, এমন নয় যে দেয় না, এগুলো কিন্তু দেয়। A simple pendulum is placed inside a lift which moving with the uniform acceleration. If the time period of pendulum while the lift is moving upward and downward are in the ratio to the acceleration of the lift, then the acceleration of lift, মানে দু ক্ষেত্রে বার করতে হবে। তাহলে আমরা জানি কি সমান হচ্ছে 2π√L/g প্লাস a, এটা হচ্ছে কখন আপওয়ার্ড, আর এটা T1 ধরো, আর T2 সমান হচ্ছে 2π√L/g মাইনাস এ, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। কার অনুপাতে আছে? আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড, মানে T1/T2, এটা বলা আছে 1/2। তাহলে এটাকে অনুপাত করে দাও, তাহলে g-a/g প্লাস এ, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে 1/4 সমান হচ্ছে g-a/g প্লাস এ, তাহলে g প্লাস a সমান হচ্ছে 4g মাইনাস 4a, তাহলে 3g সমান হচ্ছে 5a, এটা গেল। তাহলে আমাকে কি বার করতে হচ্ছে? অ্যাক্সিলারেশন। তাহলে a সমান হচ্ছে 3/5g, জি এর মানটা বসিয়ে দাও 10, কাটাকাটি করো 2 হচ্ছে 6, তাহলে অ্যাকশন হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে গেল। এত তাড়াতাড়ি কিন্তু করতে হবে, প্র্যাকটিস করে করে কিন্তু এত তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু এই যে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এই ব্যাপারগুলো কিন্তু আজকাল বেশি দিচ্ছে, হ্যাঁ আজকাল কিন্তু খুব বেশি দিচ্ছে, তাই জন্য এগুলো একটু গুরুত্ব দেবে, ঠিক আছে? এবার একটা কাজ করো, আজকে আমি আর পড়াবো না, আমার একটু কাজ আছে। হ্যাঁ, তোমরা ছাত্র আজকে অনেকেই এসছে, তোমরা বাদ